স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করা এবং সেই ইনকাম থেকে সেভ করা এবং ইনভেস্ট করা ক্যান বি ভেরি টাফ এন্ড সাউন্ড ইম্পসিবল টু মেনি অফ আস। মোস্ট অফ দ্য টাইম ইউ আর নট এ ব্রোক পারসন, ইউ জাস্ট নিড টু নো কিভাবে টাকা ম্যানেজ করতে হয় প্রোডাক্টিভলি এন্ড ইফেক্টিভলি। এন্ড দ্যাটস ওয়াই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো 6 বেস্ট টিপস যেগুলো আপনাকে টাকা ইনভেস্ট করতে এবং সেভ করতে হেল্প করবে while you are still in university. আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, hi, my name is Lutfur Shubho. I am a finance student creating videos on personal finance and productivity. To start with tips number 1, which is understanding your income and expenses. In Bangladesh as a student, আমরা most of the time parents এর উপর financially dependent হয়ে থাকি। যদিও আপনি যদি 18 প্লাস হয়ে থাকেন, you should have your own income somehow. এটা always appreciable আপনি যদি নিজের ইনকাম নিজে করে থাকেন and fully dependent on yourself. উন্নত রাষ্ট্রগুলোর মতো বাংলাদেশে প্রচুর পরিমাণ পার্ট টাইম চাকরির সুযোগ নেই স্টুডেন্টের জন্য, সেটা সত্য, কিন্তু there are a lot of opportunities for students to earn money in Bangladesh. So first of all, আমাদেরকে ইনকাম এবং এক্সপেন্স গুলো ডিফাইন করতে হবে। আমরা কোন কোন সোর্স থেকে ইনকাম পাবো, সেটা আপনার স্যালারি থেকে শুরু করে আপনার প্যারেন্টস থেকেও নিতে পারেন, ডাজন্ট ম্যাটার। আপনি সেগুলো ইনকামের ক্যাটাগরিতে লিখবেন। আবার আপনার কোন কোন খাতে খরচ হতে পারে, আপনার এক্সপেন্স গুলো কি কি, সেটা আপনি লিস্ট আউট করবেন। লেট মি শো ইউ হাউ আই ডু ইট ফর মাইসেলফ। সো আপনি একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে একটা ইনকামের পার্ট আছে আর একটা হচ্ছে এক্সপেন্সের পার্ট আছে। ইনকামের পার্টগুলোতে আমি জাস্ট আমার ইনকামের যে সোর্স সেগুলো লিখছি, আর এক্সপেন্সের পার্টে আমার যে এক্সপেন্সের খাত যেগুলো আমার এক্সপেন্স হবে সেগুলো আমরা লিখতে পারছি। সো আপনি যদি বুঝতে পারেন মাসের শুরুতে আপনার ইনকাম কোনগুলো, আপনার এক্সপেন্স কোনগুলো, তাহলে ইটস ইজিয়ার টু ম্যানেজ ইউর মানি। যদি আপনি বুঝতেই না পারেন আপনার ইনকাম করতে হবে বা আপনার টাকা কোথায় খরচ করবেন, তাহলে লার্নিং ইট ক্যান মেক ইউর ফাইন্যান্স স্ট্রঙ্গার। আপনি যদি আপনার ইনকাম এবং এক্সপেন্স গুলো ভালোভাবে ডিফাইন করতে পারেন, দেন উই ক্যান গো টু দ্য টিপস নাম্বার 2, which is creating a realistic budget. So budgeting can always be the game changer. আপনি যদি ভালোভাবে বাজেট করতে পারেন, আপনি ভালোভাবে টাকা ম্যানেজ করতে পারবেন। সো এটার জন্য আই রিকমেন্ড টু ইউজ 50-30-20 রুল। ব্যাপারটা হচ্ছে আপনি যখনই আপনার এক্সপেন্স গুলো লিস্ট আউট করছেন, আপনার সব এক্সপেন্সকে 3টা ভাগে ভাগ করেন। প্রথম ভাগে থাকবে আপনার নেসেসিরিজ, দ্বিতীয় ভাগে থাকবে আপনার ফান ক্যাটাগরিগুলো, আপনার তৃতীয় ভাগে থাকবে ফিউচার ক্যাটাগরিগুলো। নেসেসিরিজ হলো এমন এক্সপেন্সগুলো যেগুলো আপনাকে অবশ্যই করতে হবে বেঁচে থাকার জন্য, যেমন রেন্ট, ইউটিলিটিস and food etc. But if you're living with your friends, হয়তো আপনার necessities এর ক্যাটাগরিতে তেমন এক্সপেন্স থাকবে না, but this is the big part of most of the people. And then number 2, ফান ক্যাটাগরিতে থাকবে যেগুলো আপনি নিজের জন্য করতে চান, নিজের ভালো লাগার জন্য। যেমন আপনি ঘুরতে যাওয়ার জন্য যে টাকার পয়সার প্রয়োজন হবে, আপনি মুভি দেখতে যাবেন, সেখানে যে টাকার প্রয়োজন হবে সেটা আপনি আগে থেকে বাজেট করে রাখবেন, এবং এই ক্যাটাগরিকে আমরা বলতে পারি ফান পার্ট অথবা ফান ক্যাটাগরি। এমন হতে পারে আপনি সেলফ ডেভেলপমেন্টের জন্য যে বুক পড়তে চান, বই পড়তে চান বা কোর্স করতে চান, সেটাও কিন্তু আপনি ফান পার্টে রাখতে পারেন, যেটা আপনার নেসেসিরিজ না, আপনি জাস্ট নিজের জন্য এটা করতে চান। যদি আপনি ফান্ড পার্টটা বুঝতে পারেন, দেন উই ক্যান গো টু দ্য নাম্বার 3, which is the most important one for the future. This gets interesting. এটা আপনার জীবনের ভবিষ্যৎ ফাইন্যান্সিয়াল অবস্থাকে পুরোপুরি চেঞ্জ করতে পারে। আপনি যদি ভবিষ্যতে প্যাচেক টু প্যাচেক লাইফ লিড করতে না চান, ইউ শুড হ্যাভ এন ইমার্জেন্সি ফান্ড। অ্যাজ এ স্টুডেন্ট আপনার যদি পার্ট টাইম জব থাকে যেটা আপনার চাকরি চলে গেলে হেল্প করবে, আপনার ফ্যামিলিতে কোনো ক্রাইসিস হলে বা মেডিকেল কোনো ইমার্জেন্সি হলে, এই ইমার্জেন্সি ফান্ডটা আপনি ভালোভাবে খুবই ফ্রুটফুলি ইউজ করতে পারবেন। অ্যান্ড এটার জন্য আই ট্রাই টু ফলো 6 months রুল, যেটা হচ্ছে আপনার যে ফান্ডামেন্টাল এক্সপেন্স গুলা, নেসেসিরিজ গুলা, যেটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, সে ধরনের খরচগুলো আপনি 6 মাসের যত খরচ হয় সে পরিমাণ অ্যামাউন্ট আপনি ইমার্জেন্সি ফান্ডে জমা করবেন। এটা করার কারণে আসলে কি হয়, আপনি আসলে নিজে বুঝতে পারবেন যে আপনার যদি 6 মাস চাকরিও না থাকে, আপনি বেঁচে থাকতে পারবেন। হয়তো হ্যাঁ, আপনি ফান্ড পার্টটা করতে পারবেন না, আপনি সেভিংস করতে পারবেন না, বাট স্টিল আপনি সার্ভাইভ করতে পারবেন। এই ফান্ড থেকে আপনার তেমন লাভ করার দরকার নাই, বাট এমন একটা অ্যাকাউন্টে রাখেন যেটাতে অ্যাটলিস্ট আপনার ইনফ্লেশনটা অ্যাডজাস্ট হয়ে যায়। এরপর আই প্রেফার স্টক ইনভেস্টমেন্ট, ডিজিটাল গোল্ড ইনভেস্টমেন্ট, যেখানে আপনি চাইলে অল্প অ্যামাউন্টে ইনভেস্ট করতে পারবেন। অ্যাজ এ স্টুডেন্ট আপনাকে হিউজ পরিমাণ ইনভেস্ট করার দরকার নাই, আপনি জাস্ট স্টার্ট করেন টু লার্ন দ্য ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স। যেমন আমি মাইক্রো ইনভেস্টমেন্ট গুলো করে থাকি টু লার্ন কিভাবে এই ফাইন্যান্স গুলা কাজ করে। হ্যাঁ, লাভ ক্ষতি সেটা হচ্ছে সেকেন্ডারি ফ্যাক্টর, বাট ফার্স্ট ফ্যাক্টর ইজ হাউ মাচ আই ক্যান লার্ন ফ্রম দ্যাট থিং। অ্যাজ এন এক্সাম্পল, ইন দ্য লাস্ট 4 months আমি ডিজিটাল গোল্ডে অনলি 4000 টাকা ইনভেস্ট করছি। 4000 টাকা, অনলি 4000 টাকা ইনভেস্ট করছি, এবং এটা করা যায়। এখন সেই 4000 টাকার দাম 4 মাস পর আজকে সেটার মূল্য প্রায় 4400 টাকা, অর্থাৎ 400 টাকার মতো, উইচ ইজ অ্যারাউন্ড 14-15% রিটার্ন যদি আমি অ্যানুয়ালি হিসাব করি। বাট এখন গোল্ডের প্রাইসটা হচ্ছে আপওয়ার্ড, অর্থাৎ এটা বাড়তে আছে, কিন্তু কিছুদিন পর হ্যাঁ এটা নামতে থাকবে। দ্যাট ইজ দ্য রুল অফ দিস কাইন্ড অফ অ্যাসেট। সো আপনি যখনই এই ধরনের কোনো প্ল্যাটফর্মে ইনভেস্ট করছেন, প্লিজ ডু ইউর ডিউ ডিলিজেন্স। আপনি আপনার রিস্কটা বোঝার চেষ্টা করেন, ওই প্ল্যাটফর্মটা কতটুকু গ্রহণযোগ্য সেটা বোঝার চেষ্টা করেন, দেন ইউ ক্যান ট্রাই ইট আউট উইথ ইউর ওন রিস্ক। আমরা অ্যাকচুয়ালি সবাই জানি যে উই নিড টু সেভ, বাট যখন আমরা মাসের শুরুতে স্যালারিটা পাই তখন আমরা ভুলেই যাই যে আমাদের সেভ করতে হবে। দিস ইজ দ্য প্রবলেম অফ এভরিওয়ান।
সো এটার জন্য আপনি একটা কাজ করতে পারেন, ইউ ক্যান অটোমেট ইউর ইনভেস্টমেন্ট। যখনই আপনার পকেটে বা ব্যাংকে স্যালারিটা আসবে, আপনি অটোমেটিক্যালি একটা সেভিং অ্যাকাউন্টে এটা ট্রান্সফার করে দিবেন। সো এটার জন্য আমি যেটা করি, আমি যখনই স্যালারি পাই, পোর্শন অফ দ্যাট ইনকাম আমি বিকাশে ট্রান্সফার করে দিই। বিকাশে হচ্ছে অটোমেটিক্যালি আমার ওই সেভিং অ্যাকাউন্টে টাকাটা কেটে রাখে। সো আমার আসলে চিন্তা করতে হয় না যে আমি সেভ করবো কি করবো না, সেটা আমার ডিসিশন নিতে হয় না। এটা অটোমেটিকলি কেটে রাখে, এটা আমার একটা খরচের মতো হয়ে গেছে। সো ইটস এ গুড হ্যাবিট আই গেস। তবে আপনি চাইলে ব্যাংকে ওই কাজটা করতে পারেন, তবে এক্ষেত্রে আপনাকে ব্যাংকে গিয়ে ম্যানুয়াল ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে হবে, যে বলবেন আপনি আপনার অ্যাকাউন্টটা দেখে সেভিং অ্যাকাউন্টে এই পরিমাণ টাকা প্রতি মাসে সেভ করতে যাচ্ছেন। ক্যাটাগরি ওয়াইজ যখন আপনি আপনার বাজেটিংটা করে ফেলবেন, দেন উই ক্যান গো টু দ্য টিপস নাম্বার 3, হুইচ ইজ ট্র্যাকিং ইউর এক্সপেন্স। আপনি খুব ভালোভাবে বাজেট করলেন, বাট আপনি ওই মাসে কত টাকা কোথায় খরচ করলেন সেগুলোর কোনো হিসাব রাখলেন না, তাহলে কিন্তু আপনি পরের মাসে বুঝতে পারবেন না যে আপনি ঠিকভাবে আপনার ফাইন্যান্সটা ম্যানেজ করতে পারলেন কিনা। দ্যাটস ওয়াই ইউ নিড টু ট্র্যাক ইউর স্পেন্ডিং। টাকা হাতে আসার পর এক সপ্তাহের মধ্যে আমরা সব টাকাই খরচ করে ফেলি, তারপর মনে হয় এত টাকা ভাই খরচ করলাম কোথায়। এমন মনে হতে পারে যে আমরা কি টাকা হারিয়ে ফেললাম কিনা। দ্যাটস ওয়াই আপনি যে কাজটা করতে পারেন, কোনো একটা নোটবুকে আপনি যত টাকা খরচ করছেন সেটা নোট করে রাখতে পারেন। আপনি যদি আমার মতো হন, নোট করা ইজ ভেরি হার্ড ফর মি, সো আপনি অ্যাপ ইউজ করতে পারেন লাইক মানিফাই এন্ড ওয়ালেট। আমি মোস্টলি পার্সোনালি মানিফাইটা পছন্দ করি, কারণ আমার এটা মনে হয় সিম্পলিফাইড। এই অ্যাপগুলোতে অনেক কাজ করা যায়, বাজেটিং থেকে শুরু করে সবকিছু করা যায়, কিন্তু আমি জাস্ট এখানে আমার স্পেন্ডিং গুলো ট্র্যাক রাখার জন্য ব্যবহার করি। যেমন ধরেন আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় 120 টাকা খরচ করে গেলেন, আমি জাস্ট অ্যাপটা ওপেন করব, এখানে যে একটা ট্রান্সপোর্ট অপশন আছে, ট্রান্সপোর্টটাতে ক্লিক করব, 120 লিখবো, জাস্ট অ্যাড টু ট্রান্সপোর্ট লিখলেই আমার এই ট্রানজাকশনটা রেকর্ড হয়ে যাবে, যেটা আমি মাস শেষে একটা লিস্ট পাবো, সেখানে কিন্তু এই খরচটা দেখতে পাবো। এটা কিন্তু করতে আমার 3 থেকে হয়তো 5 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু মাসের শেষে যখন আমি একটা লিস্ট আউট করতে পারবো যে আমি আসলে কোথায় কোথায় খরচ করলাম, নেক্সট মান্থে আমার ওই খরচটা করা প্রয়োজন কিনা বা উচিত কিনা, সেটা কিন্তু আমি খুব ইজিলি ডিসিশনটা নিতে পারি। সো প্লিজ মেক শিওর ইউ আর ট্র্যাকিং ইউর এক্সপেন্সেস, যে আপনি কোথায় কত টাকা খরচ করছেন। দিস হেল্পস এ লট। টিপস নাম্বার 4, ইউজ 24 আওয়ার রুলস। বেসিক্যালি কনসেপ্টটা হচ্ছে আপনার যখন কোনো কিছু কিনতে ইচ্ছে করবে, জাস্ট ওয়েট 24 আওয়ার্স। এটা বেশিরভাগ সময় আমরা যখন অনলাইনে কোনো কিছু দেখি তখন হয়ে থাকে, আমরা কোনো একটা প্রোডাক্ট ইন্টারেস্টিং মনে হলে আমাদের ইচ্ছে করে যে এটা একটু অর্ডার করে ফেলি, কিন্তু হয়তো এমনও হতে পারে ওই প্রোডাক্টটা আমার লাইফে কোনো প্রয়োজনই নেই, এটা জাস্ট ওয়েস্ট অফ মানি, এবং সেই কারণে কোনো কিছু দেখা মাত্রই কিনে ফেলবেন না। ওয়েট অ্যাট লিস্ট 24 আওয়ার্স। 24 ঘন্টা পর আপনার এমনও মনে হতে পারে যে প্রোডাক্টটি আসলে আপনার লাইফে কোনো প্রয়োজন নেই বা আপনার কেনারও প্রয়োজন নেই, এবং এভাবে আপনি টাকাটা সেভ করতে পারেন। এই জিনিসটাকে বলা হয় ইম্পালস কন্ট্রোল। যারা আসলে ফাইন্যান্সিয়ালি সাকসেসফুল, তারা তাদের ইম্পালসকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারে। আদারওয়াইজ আপনি শুধু টাকা খরচ করতেই থাকবেন আর ইনকাম করতে থাকবেন, মাঝখানে আপনার সুখ শান্তি বলে কোনো কিছু থাকবে না। সো বি কেয়ারফুল। আপনি যখন কোনো কিছু কিনছেন, জাস্ট পজ, 24 আওয়ার পজ করেন, অথবা বড় অ্যামাউন্ট হলে 7 দিন অ্যাটলিস্ট পজ করেন। এর মধ্যে যদি আপনার মনে হয় এটা আসলে প্রয়োজন নাই, ডোন্ট বাই ইট। আর যদি মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ, অথবা আপনার লাইফস্টাইলের জন্য প্রয়োজন, দেন ইউ ক্যান বাই ইট ইফ ইউ হ্যাভ মানি ইন ইউর ওয়ালেট। অ্যান্ড টিপস নাম্বার 5, মানি ফ্রম আনএক্সপেক্টেড সোর্সেস। এমন হয় অকেশনালি আমরা অনেক জায়গা থেকে বিভিন্ন পরিমাণ টাকা পেয়ে থাকি, যেটা আমার মাসের শুরুতে হয়তো বাজেটে থাকে না। সো এই ধরনের টাকা পেলে প্লিজ ডোন্ট স্পেন্ড অল দ্য মানি। আপনি এই টাকাগুলা একটা সেভিংস অ্যাকাউন্টে বা আপনার বিকাশ অ্যাকাউন্টে ফেলে রাখেন, ডোন্ট ইউজ ইট। যেমন ইন দ্য লাস্ট ঈদ আমি অ্যারাউন্ড আমার টিউটরিং সার্ভিস থেকে 5000 মতো এক্সট্রা পেয়েছি অ্যাজ ঈদ সালামি, এবং আমি এই টাকাগুলো সরাসরি ব্যাংকে রেখে দিয়েছি, এবং এই টাকাগুলো আমি এখনো পর্যন্ত টাচ করিনি। গ্যাস হোয়াট, কিছুদিন পর হয়তো আমার এমন এক্সপেন্স চলে আসতে পারে যেগুলো আমার এক্সপেক্টেড ছিল না ইন দ্য বিগিনিং অফ দি মান্থ, তখন কিন্তু আমার এই টাকাগুলো খুবই হেল্পফুল হবে। অ্যাজ এ স্টুডেন্ট আপনি যেহেতু এমন হতে পারে আপনি ইনকাম করছেন না, আপনাকে অনেকে টাকা পয়সা দিতে পারে এক্সট্রা, সো এটা আপনার যদি বাজেটেড না থাকে, ডোন্ট ইউজ ইট। ভবিষ্যতে এমন হতে পারে আপনার এমন জায়গায় এই টাকাগুলো কাজে লাগবে যেটা আপনার অনেক হেল্পফুল একটা সোর্স হিসেবে কাজ করবে। অ্যান্ড দ্য লাস্ট নট দ্য লিস্ট, নাম্বার 6, ডোন্ট মেক ইউজিং কার্ডস এ হ্যাবিট। দেখেন ব্যাপারটা হচ্ছে, আই নো যে এটিএম কার্ড দিয়ে পেমেন্ট করা লুকস ভেরি কুল, বাট আপনি যদি এই ব্যাপারটাকে একটা হ্যাবিট বানিয়ে ফেলেন, এটা কিন্তু আপনার ফাইন্যান্সের জন্য কখনোই ভালো সংবাদ হতে পারে না। কারণ কার্ড ইউজ করতে গেলে আপনার কত টাকা আছে বা আপনি কত টাকা স্পেন্ড করতে পারবেন অ্যাজ ইউর বাজেট, এগুলো কিন্তু কিছুই মাথায় থাকবে না। যেহেতু আপনার কার্ড আছে, আপনার ইচ্ছা হবে শুধুমাত্র কার্ডটা পাঞ্চ করে দিই, মনে হবে যে টাকাগুলো আপনার কাছ থেকে যাচ্ছে না, ব্যাংক থেকে চলে যাচ্ছে, বাট ইটস এ স্টিল ইউর মানি। আপনি কোন টাকা কত টাকা কোথায় খরচ করছেন, এগুলো কিন্তু কেয়ারফুল থাকার জন্য আপনাকে কার্ড ইউজ করাটা একটু কন্ট্রোল করতে হবে। কারণ কার্ড ইউজ করলে আমাদের এমন একটা ভাইব দেয় যে এই টাকাটা ব্যাংক থেকে যাচ্ছে, আমার কাছ থেকে যাচ্ছে না, সেজন্য আমার খারাপও লাগে না বা খারাপ অনুভব হয় না যে আমি টাকাটা খরচ করে
করে ফেলছি। অফকোর্স আপনি ইমার্জেন্সির জন্য একটা কার্ড রাখতে পারেন, বাট কিপ ইট ইন ইউর হোম, নট ইন ইউর পকেট। যদি আপনার ইমার্জেন্সি টাকা জমা দিতে হয় বা টাকা তুলতে হয়, বাসা থেকে কার্ডটা নিয়ে এটিএম বুথ থেকে এটা ইউজ করতে পারেন। আপনি যদি এতটুকু পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। আই হোপ ইউল মেক সাম প্রোগ্রেস ফ্রম নাও অন। যদি কোনো কোয়েশ্চন থাকে, প্লিজ ড্রপ ইট ইন দ্য কমেন্ট বক্স। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান। বাই।